নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান এটা। যাই হোক, আমরা বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মধ্যে পড়ি, এবং এই সমস্যা অনেক ক্ষেত্রে সমাধান করতে পারি, অনেক ক্ষেত্রে করতে পারি না, এবং তার কারণে সমস্যা যখন সমাধান করতে পারি না, তখন একটা বড় রকমের চরম বিপর্যয়ও অনেক সময় আমাদের মানব জীবনের উপর চলে আসে। সেটা কখনো হয়তো অর্থ, কখনো শারীরিক সুস্থতা, কখনো সম্পর্কের জায়গা, কখনো কর্মক্ষেত্রের জায়গা। এগুলো কিন্তু তার প্রভাব কিন্তু তৈরি হয়ে যায়, এবং কখনো কখনো শত্রুতার কারণেও জীবনে ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো জীবনে এমন একটা পর্যায়ে চলে আসে, অর্থাৎ আপনি যখন ভালো কিছু করছেন তখন আপনার পিছনে শত্রুগুলো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, কি করে আপনাকে টেনে ধরে রাখা যায়। এটা কিন্তু বাস্তব ঘটনা, বাস্তব বিভিন্ন কর্মযোগ, এবং সেটা আপনার ক্ষেত্রেও যদি সেই প্রভাব বিস্তার করে দেয়, তাহলে দেখবেন আপনি সেটাকে যদি সলভ না করতে পারেন, তাহলে আপনিও কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সেই জন্য বলা হচ্ছে, একটা মানুষকে বিভিন্নভাবে তার শত্রু ক্ষতি করতে পারে। আমি কিছু সিমটম আজকে বলবো, কিছু বিষয় যেটা বলবো সেটা আপনাদের সঙ্গে যদি সেই রকম মিলে যায়, তাহলে অবশ্যই তার জন্য যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেবেন। না হলে দিনে দিনে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। কেমন না মনে হয় আপনার কেউ যেন ক্ষতি করেছে, বা আপনার কিছু সিমটম কাজ করছে, যেটা আপনি যেন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন। কিভাবে বুঝবেন আপনার কেউ ক্ষতি করেছে? সেটা দেখুন, ক্ষতি বিভিন্ন ধরনের হয়। এই যে ক্ষতি করা, বলা হচ্ছে কখনো কখনো আর্থিকভাবে ক্ষতি করে দেয়, কখনো কখনো সামাজিক জায়গার থেকে আপনাকে ক্ষতি করে দিল, অর্থাৎ সমাজের একটা যে আপনার একটা গুরুত্ব ছিল, সেই সমাজে সেই গুরুত্বর জায়গাটাকে নষ্ট করে দিল। কারোর ক্ষেত্রে আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনাকে কোনো ক্ষতি করে দিল। কেউ শারীরিকভাবে আপনাকে ক্ষতির তৈরি করলো, বা কোনোভাবে মানসিক ক্ষতি করলো, বা সাংস্কৃতিক জগতেও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে, এবং কখনো কখনো আপনার কর্মক্ষেত্র নিয়েও ক্ষতি করতে পারে। এই বিভিন্ন বিষয়টার মাধ্যমে ক্ষতির জায়গা রয়েছে, এবং যেগুলো করলে পারে আপনি হয়তো আপনার নিজের জায়গাটাকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আপনি আর কিছু করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। আর শত্রু কি করে? শত্রু দেখবেন যখন ভালো যখন কিছু হবে আপনার, তখন সেই ভালোটা ও খারাপ, কারণ আপনার জীবনে, প্রত্যেকের জীবনে ভালো মন্দ দুটোই থাকে। এই দুটোর মধ্যেই কিন্তু বুঝবেন যে কারুর না কারুর উদ্দেশ্য খারাপ আছে, অর্থাৎ শত্রু সবসময় শত্রুতা করার চেষ্টা করে। আর ভালো কিছু মানুষ দেখবেন আপনাকে যেভাবেই হোক ভালো কিছু করা যায় সেটাই প্ল্যানিং করে, এবং সেইভাবেই করার চেষ্টা করে। কারণ এই সমাজে ভালো এবং মন্দ দুটো মানুষেরই কিন্তু আপনি দেখবেন, শুধু শত্রুই দেখবেন না, শুধু যে ভালো মানুষই দেখবেন না। অর্থাৎ বলা হয় সৎ মানুষ এবং অসৎ মানুষ দুটোই দেখবেন। সেই রকমই দেখবেন সাধকদের মধ্যেও সৎ আছে, অসৎও আছে। আপনাকে পছন্দ করতে হবে, আপনাকে বাঁচতে হবে, আপনাকে বিশ্বাসের জায়গায় আনতে হবে, কে আপনার ক্ষেত্রে সৎভাবে আপনার ক্ষেত্রে সেই শুভ জায়গাগুলো তৈরি করে দেবে। এবং দেখুন, এই যে অসৎ কাজ, ভুল কাজ অনেক মানুষ অনেকভাবে করে। কখনো যারা ভালো কিছু করতে চাইবে, দেখবেন সেক্ষেত্রে দেবদেবীর বা দেবতার জায়গার থেকে তারা কিছু ভালো, অর্থাৎ দেবতাকে বা দেবদেবীকে সহযোগিতার মাধ্যমে, অর্থাৎ দেবদেবীকে তার নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেখানে আহ্বান করে তাদের মাধ্যমে দিয়ে কিছু পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে আপনাকে ভালো জায়গায় নিয়ে আসবে। আবার কিছু কিছু মানুষ দেখবেন যে শুধুমাত্র খারাপ উদ্দেশ্যই ব্যবহার করা হয়, তখন তখন কিন্তু আমাদের সমাজ সংস্কৃতি মানুষের বিপরীত পরিপন্থী, অর্থাৎ কোনো কোনো সময় দেখবেন আপনি যেটা করতে যাচ্ছেন তার বিপরীত পরিপন্থী তৈরি হচ্ছে। আপনি যে উদ্দেশ্য কাজ করছেন সেটা হচ্ছে না, আপনি তার উল্টো রিয়াক্ট হচ্ছেন। আপনি মানুষের জন্য ভালো কিছু করতে গেলেন, কিন্তু সেই ভালোটা না হয়ে খারাপটা হলো, এটাও কিন্তু কানেকশন, যেটা আপনার ক্ষেত্রে শত্রুতা করেছে। অর্থাৎ কেউ খারাপ উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করলো। যেমন কেউ ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, তেমন সাধনা বিভিন্ন ধরনের হয়।
এবং সেই সাধনার আপনাকে কতটা পজিটিভ এনার্জি দেবে। যেমন দেবদেবতার মাধ্যমে যে সাধনা সবসময় আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে, আপনার মধ্যে নতুন কিছু দেবে। আপনি সেই উদ্দেশ্য নিয়ে সেখানে গেছেন মানে আপনার ধীরে ধীরে আপনার কাজের জায়গাগুলোর ভালো জায়গা তৈরি হবে, সফলতা আপনার জীবনে আসবে এবং হয়তো সময় লাগবে, কিন্তু এই যে বলা হচ্ছে খারাপ ঊর্জার মাধ্যমে অনেক সাধক সেখানে যেমন কাজ করে, ভালো অর্থাৎ কিছু ভালো ঊর্জাও আপনার জীবনের উন্নতি দেয় এবং এই উন্নতি আপনার জীবনের সমস্যাকে নির্মূল করতে পারে। এবং এই জন্যই বলা হয় যে আমাদের সমাজের দেখবেন সংস্কৃতির মধ্যে মনুষ্যত্বের বিপরীত পরিপন্থী অর্থাৎ কিছু অসামাজিক কাজকর্ম যেটা সমাজের পক্ষে যেমন বিপরীত পরিপন্থী, সেরকমই একটা মানুষের ক্ষেত্রেও কিন্তু বিপরীত পরিপন্থী কিন্তু সেটা হয়। আর এই যে এই শুভ বা অশুভ বিষয়গুলোর দুজনের ক্ষেত্রে দুটো বিপরীতমুখী ক্রিয়া হয়। কারোর ক্ষেত্রে যেমন দেখা গেল যারা অশুভ কর্ম করে, অশুভ ক্রিয়া করে, বা দেখা গেল যে অশুভ জায়গার থেকে তাকে কাউকে বার করে নিয়ে আসে, তখন কিন্তু সেই সাধকের ক্ষেত্রে বা সেই ক্রিয়ার যেগুলো হয়, কখনো পিচাস সাধনা, কখনো জিন সাধনা, কখনো পেত সাধনা, কখনো চণ্ডাল এর সাধনা, এদেরকে কাজে লাগিয়ে মানুষের যেমন ক্ষতি করা যায় তেমনই খারাপ দোষগুলোকেও কিন্তু খণ্ডন করে মানুষকে ভালো জায়গায় আনা যায়। তাহলে এগুলো কিন্তু হয়। যেমন দেখুন অনেক মানুষ খারাপ জায়গা, কেমন মানে দেখা গেল যে বান মারা রয়েছে বা কিছু বলা হচ্ছে অভিচারী ক্রিয়াকর্ম যেগুলো আপনার ক্ষেত্রে স্তম্ভন করে রেখেছে, কেউ বান মেরে রেখেছে, আপনার শরীর দিন 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 শুকিয়ে যাচ্ছে, এগুলো তৈরি হয়ে যায় এবং সমাজের ক্ষেত্রে আপনি একটা বিপরীত পরিপন্থী বিপরীতমুখী একটা জায়গা আপনার মধ্যে চলে এসছে। তাহলে এইগুলো কিন্তু সাধারণত দেখা যায় যদি আপনার উপর কোনো খারাপ ক্রিয়া কোনো মানুষ করে থাকে। আমি বলবো শেষে যে কি কি সিমটম দেখলে আপনি বুঝবেন যে আপনাকে সত্যি করে কেউ বান মেরেছে বা খারাপ করেছে বা আপনার ক্ষেত্রে ক্ষতি করা রয়েছে, যার কারণে আপনার জীবনের সব কিছু যেন পাল্টে যাচ্ছে, সেটা নিয়ে বলবো। কারণ সায়েন্স বলছে যে পজিটিভ যেখানে থাকবে সেখানে নেগেটিভও থাকবে। দেখবেন একটা ব্যাটারির এক সাইডে পজিটিভ অর্থাৎ এখানে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় যে আকর্ষণ, যেখানে পজিটিভ জায়গাও রয়েছে নেগেটিভ জায়গাও রয়েছে, এবং দেখবেন যে যেখানে সাদা রয়েছে সেখানে কালোও রয়েছে, যেখানে ভালো থাকবে সেখানে খারাপও থাকবে, কিন্তু আপনাকে চুজ করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এবং এই খারাপ ভালো এইগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কখনো আপনি খারাপের কারণে আপনার জীবনেও দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যেতে পারে। খারাপ শত্রুতার কারণে আপনাকে এমন কিছু করে দিল আপনার পরিবার থেকে আলাদা করে দিতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু থাকে, কারণ যেটা এগুলো সাধারণত করে থাকে শত্রু। কারণ আপনার জীবনের শত্রু, কারণ আপনি ভালো কিছু হলেই, ভালো কিছু খাচ্ছেন, ভালো কিছু পড়ছেন, ভালোভাবে চলছেন, তখন কিন্তু শত্রু আপনার পিছনে কিন্তু ধীরে 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 আসতে থাকবে। এবং দেখার নিজেদের মধ্যে দেখবেন যে অনেক সময় এই শত্রুতা নিজেদের মধ্যে তৈরি হয়, কখনো দাদা ভাইদের মধ্যে শত্রু তৈরি হয়, কখনো ভাই বোনের মধ্যে শত্রু তৈরি হয়, কখনো কাকি জেঠিমা এদের মধ্যে শত্রু তৈরি হয়, কখনো মামার বাড়ির তরফ থেকে শত্রু তৈরি হয়, বা কখনো দেখবেন যে নিজের রিলেটিভদের মধ্যে শত্রু তৈরি হয়, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু শত্রু তৈরি হয়, যেটা হিংসার কারণে হয়। তাই এগুলো বিভিন্নভাবে এই জায়গাগুলোকে ক্ষতি করার চেষ্টা করে। কখনো কখনো দেখা গেল মারণ ক্রিয়া করে এই শত্রুগুলো অর্থাৎ এইভাবে একজনকে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, যেগুলো জীবনে একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসতে পারে এবং সমাজের ক্ষেত্রেও কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি আনতে পারে। তাই একজন অপরজনকে ক্ষতি করার একটা প্রচেষ্টা সর্বদাই থাকে এই শত্রুতার কারণে। কারণ আপনাকে শত্রুতাকে পুষিয়ে রাখা যায় না সর্বক্ষেত্রেই। শত্রুকে আপনি যদি পুষে রাখেন তাহলে এক সময় না এক সময় আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দেবেই। তাই একজন অপরজনকে সর্বদাই চেষ্টা করে ক্ষতি করা, শত্রু মানে ক্ষতি করবেই, এবং তাতে কখনো আর্থিক ক্ষতি হয়ে যাবে আপনার,
কখনো শারীরিক ক্ষতি হয়ে যাবে, কখনো সামাজিক দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সমাজে একটা নাম যশ প্রতিপত্তির যে জায়গা ছিল, হঠাৎ করে আপনাকে এমন কিছু একটা ব্লেম দিয়ে দিল, যার কারণে সমাজ থেকেও আপনি সেই সমাজের মানুষগুলো যে চোখে আপনাকে দেখতো সেটা আর দেখতে পাচ্ছে না, অন্যভাবে দেখছে আপনাকে। আপনি একজন দাগী আসামি বলে আপনাকে পরিচিত হয়ে যাবেন। বা কখনো কখনো বলা হচ্ছে যে যে আমাদের জীবনের কখনো কখনো সামাজিক যেমন আর্থিক যেমন যেমন বললাম, কর্মক্ষেত্র নিয়েও কিছু সমস্যার জায়গা তৈরি হয়ে যায়। তাই বলা হচ্ছে যে কখনো কখনো জাতক জাতিকাকে মেরে ফেলার প্রবণতা তৈরি করে, মারণ ক্রিয়া, মানসিক ক্ষতি করা, কর্ম বল পুরো নষ্ট করে দেয়। দেখবেন অনেক মানুষ কি করে না, তার কর্মক্ষমতাকেই পুরো হারিয়ে ফেলে। সে কর্ম করার মতো ক্ষমতাই তার মধ্যে থাকে না, এবং কখনো কখনো সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে সুস্থ হতে পারে না। তাহলে এগুলো বহু মানুষ তার শত্রুতার কারণে, হিংসার কারণে, সে তার রাগ মেটানোর কারণে কখনো কখনো এই জিনিসের আশ্রয় নেয় এবং সেগুলো করে বসে। পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হলো এবং ধীরে ধীরে এই শত্রুতা তৈরি হয়ে যায়। কখনো দেখবেন ভাড়াটিয়াদের যে সমস্যা নিয়ে, তখনও এই সমস্যার ইঙ্গিত দেখবেন। কখনো কখনো দেখবেন যে যে আপনার আইনি সমস্যা তৈরি হচ্ছে, কখনো কখনো সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কখনো কখনো দেখুন একজনকে সরিয়ে দেওয়া, অর্থাৎ এই যে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা, এটা একটা বড় রকমের সমস্যা। ভাড়াটিয়া সে হয়তো উঠতে চাইছে না, বাড়িওয়ালা চাইছে সেখান থেকে উঠে তুলে দেওয়া। আবার সেখানে দেখা গেলো কখনো ভাড়াটিয়া কিন্তু সেখানে তার উপায় নেই, সেখানেই থাকতে হচ্ছে। মানে এরকম বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং তার কারণে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার সেই শত্রুতা বা বিভিন্ন ধরনের যে নেগেটিভ এনার্জি, সেইগুলোকে কাজে লাগিয়ে এই নির্দিষ্ট যে স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার প্রবণতায় কিন্তু তারা নেমে পড়ে এবং এর কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাহলে একটা স্টুডেন্টদের মধ্যে দেখুন, একটা স্টুডেন্টের মানে শত্রুতা কিভাবে হয় আপনি বুঝবেন যে একদম নিজেদের মধ্যে মানুষ সে এমন শত্রুতা করলো, তার পড়াশোনা বন্ধ হয়ে গেল, সে পড়াশোনা পর্যন্ত করতে পারছে না। একটা স্টুডেন্ট, তার মানসিক অস্থিরতা তৈরি হয়েছে এবং সে এমন একটা বিপর্যয়ের জায়গায় চলে এসছে, সে কিভাবে সেখান থেকে বেরোবে। তাই বলছি কখনো কখনো আইনি বা সামাজিকভাবে দুরবস্থার মধ্যে পড়ে যেতে পারে এবং কখনো কখনো বশীকরণ ক্রিয়া করে চরম পর্যায়ে নিয়ে গিয়ে একজনকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ দেখবেন যে সংসারে এমন একটা তৃতীয় একটা ব্যক্তি চলে আসলো, দাম্পত্য জীবনের মধ্যে একটা তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে এসে সে একজনকে বশীভূত করে আরেকজনকে চরম পরিণতির জায়গায় নিয়ে গেল এবং তাদের দাম্পত্য অশান্তির একটা চরম জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু এই ক্ষতি বা এই ধরনের নেগেটিভ এনার্জি কাজ করে এগুলো করে ফেলে। আবার কখনো কখনো বলছে এর কারণে একজনের মানসিকভাবে, কারণ স্বাভাবিক দাম্পত্য জীবনের অশান্তি হলে একজনের চরম অশান্তি তৈরি হবে, মানসিকভাবে ভেঙে পড়বে এবং এমনকি কেউ আত্মহত্যা পর্যন্ত করে নিতে পারে। তাহলে এইগুলো কিন্তু সাধারণত দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে খারাপের সঙ্গে মিশে গিয়ে সে সামাজিক, সাংসারিক এবং মানসিক ও আর্থিক দিক দিয়েও সে কিন্তু খারাপের দিকে ধাবিত হয়। দেখবেন একটা পরিবারে খুব ভালো মানুষজন সবাই ভালো ছিল, ছেলেটা খুব ভালো, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গ দোষ এমন একটা জায়গায় নিয়ে গেল, সে পরিবারের সর্বশান্ত করে দিল, পরিবার থেকে সে একসময় বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেল এবং সাংসারিক একটা অশান্তির মধ্যে থাকলো এবং তার চেহারা, তার স্বাস্থ্য, তার আগামী দিনের পরিকল্পনা, তার কেরিয়ার সবটাই সর্বশান্ত করে ফেলে দিল। তাহলে এগুলো কিন্তু সেই ছোট্ট মানে খুব সহজেই মিশলো, কিন্তু তার পরিণতিটা এইরকম জায়গায় নিয়ে গেল। তার সর্বশেষ তার যে জীবনের স্বপ্ন ছিল সেই কেরিয়ার, সেই কেরিয়ারটা পর্যন্ত সে করতে পারলো না। যে শত্রু তার উদ্দেশ্য হলো তা আপনাকে ক্ষতি করা, কারণ যে শত্রুটা আপনার জীবনে এসছে সে সর্বদাই চেষ্টা করবে আপনাকে কিভাবে ক্ষতি করা যায়, আপনাকে কিভাবে
খারাপ দিকে নিয়ে যাওয়া যায়, আপনাকে কিভাবে সর্বশান্ত করে দেওয়া যায়, আপনাকে একদম শান্ত করে দেওয়া যায়, আপনার সমস্ত কর্মকাণ্ডকে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া যায়। এটাই কিন্তু শত্রুর কিন্তু মূল উদ্দেশ্য থাকে। তাই শত্রু কি করে চিনবেন? চেনা অচেনা শত্রু রয়েছে। আপনি হয়তো খুব কাছের মানুষগুলোকে চেনেন, কিন্তু সে আপনি কোনোদিন ভাবতেই পারেননি এরা আপনার জীবনে শত্রুতা করবে। সেখানে বলা হয় গুপ্ত শত্রু। কখনো শত্রুকে আপনি জানতেও পারবেন না, আবার কখনো কখনো বলছে যে শত্রু আপনি কোনোদিন ভাবতেই পারেননি এ আপনার জীবনের শত্রুতা করবে। হয়তো সে আপনাকে সাথে সব সময় মিশে থাকে, আপনার সমস্ত কর্মকাণ্ড সে দেখে, আপনার সমস্ত হিসাব সে জানে। সে আপনার জীবনে শত্রুতা করলে সেটা ভয়ানক শত্রুতার জায়গায় আপনার জীবন তৈরি হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসা মানে বিরাট কষ্টদায়ক একটা পরিস্থিতি। এবং আপনার এই শত্রু আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। বহু মানুষ এইরকম জায়গা তৈরি হয়েছে, বহু মানুষের একটা সময় প্রচুর অর্থ রোজগার করেছেন, ধীরে ধীরে এমন একজনকে সঙ্গ নিয়েছেন, সে আপনার জীবনটাকে একদম দুর্বিষহ করেছেন, কিন্তু আপনার সামনে সে কোনোভাবে তার মুখোশ আপনি খুলতে পারেননি, আপনার জীবনের সঙ্গেই আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সমস্যা তৈরি করে, এগুলোকে বলা হয় গুপ্ত শত্রু। এবং এই গুপ্ত শত্রু আপনার খুব পরিচিত জায়গার থেকেই তৈরি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে যে অনেক সময় বিভিন্নভাবে ক্ষতি করছে, বিভিন্ন ক্ষতির বিভিন্ন রকম, যেমন স্তম্ভন ক্রিয়া করে। দেখুন, আপনাদের পরিবারের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যার সমস্ত কাজ তাকে আটকে দিয়ে দিচ্ছে, তার কোনো শুভ কাজ হচ্ছে না বাড়িতে, তাই সেটা বলা হয় স্তম্ভন ক্রিয়া, বন্ধন ক্রিয়া, উচাটন ক্রিয়া, মারণ ক্রিয়া। এগুলো আপনার জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়, এগুলো আপনার জীবনকে দুর্বিষহ জায়গায় নিয়ে আসে। এই স্তম্ভন ক্রিয়া করে কি করে, মানে আপনাকে স্তম্ভন করা, মানে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, আটকে দেওয়া। হওয়া চাকরি আপনার লাস্টে গিয়ে আটকে গেল, হচ্ছে না। আপনার ক্ষেত্রে বিবাহের যোগ খুব শুভ, এবং জায়গাগুলো সব কিছু সমস্যা মিটে গেছে, দুটো পরিবারের মধ্যে মিল হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহটা হলো না, লাস্টে গিয়ে আটকে গেল। যে না বলছে যেটা, যে আইন, অর্থাৎ যে আমাদের যে নির্দিষ্ট যে আইন রয়েছে, সেখানে দেখা হলো আপনার ক্ষেত্রে জিনিসটা জেতা, যে লড়াইয়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনি ফাইনাল জায়গায় দাঁড়িয়ে গেছেন, আপনার ফরেই আছে সমস্ত কিছু, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার জিনিসটা উল্টে গেল। এটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করে, এবং এইগুলো এইভাবেই কিন্তু ধীরে 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 একটা মানুষকে সমস্যার মধ্যে জড়িয়ে দেয়। কেউ দেখছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কেউ দেখা গেল আপনার উপর অত্যাচার করে কিছু এমন কিছু সমস্যা তৈরি করেছে, যেটাকে বলা হয় স্তম্ভন ক্রিয়া। যে স্তম্ভন ক্রিয়ার বললাম আটকে গেয়া, বন্ধন ক্রিয়া যেমন বললাম বন্ধন করা, অর্থাৎ এই যে বন্ধন, যেমন স্তম্ভনগুলো বললাম লাস্টে গিয়ে আটকে গেল। আর বন্ধন বলছে বিবাহের ক্ষেত্রে আপনার দেখবেন যে যে মেয়ের বিবাহ হওয়ার যোগ রয়েছে, সব কিছু ফাইনাল, লাস্টে গিয়ে বিবাহ হলো না। সেই সন্তানের শুভ কাজ হওয়ার যোগ রয়েছে, কিন্তু লাস্টে গিয়ে শুভ কাজটা হলো না। আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু লাস্টে গিয়ে আপনি আপনার প্রাপ্য অর্থটা আপনি ফেরত পাচ্ছেন না। আপনার সন্তানের যোগ রয়েছে, সর্বক্ষেত্রে আপনি ডাক্তারি ট্রিটমেন্ট করেছেন, ডাক্তারবাবু বলেছেন কোনো দোষ নেই, কিন্তু সন্তান আসছে না, বা কোনো কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আপনার চাকরি পাওয়ার কথা, আপনি যা ইন্টারভিউ দিয়েছেন তাতে আপনার একমাত্র একজনই পেলে আপনিই পাবেন, কিন্তু লাস্টে গিয়ে আপনার চাকরিটা আপনার হচ্ছে না। এগুলো বলা হয় বন্ধন ক্রিয়া। তাই বলা হচ্ছে বিবাহ বন্ধন, অর্থ বন্ধন করে দেওয়া, সন্তানের ক্ষেত্রে বন্ধন করা, কর্ম বন্ধন করে দেওয়া, এবং কখনো কখনো আপনার বাস্তুকেও বন্ধন করে দেয়, যে বাস্তুতে কোনো ধরনের শুভ কাজ হতে চায় না। এবং এগুলো কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধানও আছে, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট কর্ম যোগ, নির্দিষ্ট তিথি যোগে
এইগুলোর কিন্তু সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। যে ক্রিয়া যেমন ভাবে করা হয়েছে তার ঠিক নেগেটিভ, তার ঠিক অপোজিট রিয়াক্ট করলে পারে। কারণ একটা জিনিস যেমন দেখবেন যে কোনো জিনিসে যেমন ক্রিয়া থাকে তার ঠিক অপোজিট রিয়াকশনও আছে। তাই সেইভাবে তার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে। উচাটন ক্রিয়া, যেমন স্তম্ভন বললাম, বন্ধন বললাম, এবং উচাটন ক্রিয়ার মধ্যে কি ধরনের হয়? অস্থিরতা তৈরি হয়। একটা জাতক জাতিকার হঠাৎ করে দেখবেন অস্থির হয়ে পড়ছে, মানসিক চঞ্চলতা তৈরি হয়েছে। একটা স্টুডেন্টদের মধ্যে দেখবেন যে তার পড়াশোনার মধ্যে তার মনোযোগটা নেই, সে সবসময় চঞ্চল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, মনটা, সে শরীরটা এখানে পড়ে আছে, দেহটা দেখা গেল যে, অর্থাৎ শরীরটা এখানে পড়ে আছে, দেহটা এখানে পড়ে আছে, মনটা অন্য জায়গায় চলে গেছে, এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। তাই তার মধ্যে চঞ্চলতা, ব্যস্ততা এবং অবাধ্য হয়ে যাওয়া, কারোর কথা শোনে না, এগুলো কিন্তু উচাটন ক্রিয়া। যে আপনার ওপর শত্রুতা করছে, আপনার পরিবারের ওপর শত্রুতা করে এই সমস্যাগুলো তৈরি করে দেয়, যেটা পরবর্তীতে খুব ভয়ানক পরিণতির দিকে চলে যায়। দেখবেন মারণ ক্রিয়া বলা হয়, আমরা বলি না যে মারণ ক্রিয়া করেছে, কখনো দেখালো যে আপনার ওপর এমন কিছু বান মেরে রেখেছে যেটা আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। অর্থাৎ শারীরিক ক্ষতি এক ধরনের, ধীরে ধীরে অসুস্থ হয়ে যাওয়া, এবং যেটাকে বলা হয় বান মারা। ডাক্তারি কোনো রকমের ট্রিটমেন্টও আপনার সেক্ষেত্রে সঠিকভাবে কাজেই লাগছে না। দেখালো অনেক সময় অনেক টেস্ট করছেন, কিন্তু সেখানে আপনার সঠিক কি সমস্যা হয়েছে সেটা বেরিয়ে আসছে না, এবং এর কারণে ধীরে ধীরে আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় বান মারা বা শুকনো বান মারা। তাহলে এগুলো কিন্তু হঠাৎ, এবং এই বান মারার কারণে হঠাৎ মৃত্যুর যোগ পর্যন্ত তৈরি হয়ে যায়। পেত পিচাস চালান করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এগুলো কিন্তু যারা খারাপ কাজ করে তারাই এগুলো করতে পারে। কিন্তু এগুলোর থেকে বের করে নিয়ে আসারও কিন্তু সাধকদের নির্দিষ্ট কর্ম রয়েছে। যারা সাধারণত ভালো কাজই করে তারা কিন্তু এগুলো জানে যে এগুলোর থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। সেজন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। পেত পিচাস জিন চালন করতে পারে কখনো কখনো আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলার জন্য। বন্ধন ক্রিয়া করে আপনাকে সমস্ত কাজ বন্ধন করে দিতে পারে। স্তম্ভন ক্রিয়া করে আপনাকে সমস্ত জায়গাগুলো আটকে দিতে পারে। উচাটন ক্রিয়া করে আপনার মধ্যে কিন্তু অশান্তির জায়গা তৈরি করে দিতে পারে, এবং কখনো কখনো অস্থিরতা, চঞ্চলতা, অবাধ্যতা তৈরি করে দিতে পারে। মারণ ক্রিয়া করে আপনার মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। বিচ্ছেদ প্রয়োগ করে আপনার স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারে। আবার আকর্ষণ ক্রিয়া করে আপনার কোনো তৃতীয় ব্যক্তি হয়ে সেখানে ঢুকে আপনাদের সংসারটাকে তছনছ করে দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মোহন অর্থাৎ সম্মোহন প্রয়োগ আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু শুভত্ব জায়গা নিয়ে আসতে পারে। সেই জন্য যে কোনো কারণে শত্রুর উদ্দেশ্য হলো আপনাকে ক্ষতি করে দেওয়া। তাই সম্মোহন প্রয়োগ করে আপনাকে কখনো কখনো খারাপ দিকেও নিয়ে যেতে পারে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আর বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো আছে। যারা বিগত দিনে প্রতিকার প্রতিবিধান করেছিল তাদের কাছ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, তাদের কি সমস্যা নিয়ে তারা এসেছিল এবং কত সময়ের মধ্যে তাদের সেই সমস্যার সমাধান হয়ে আজকের জায়গায় কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই
তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো, আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব, দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে, পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে,
তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে, সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে উনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে।
তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগের জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে। এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।